হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য কিন্তু আমি চলে এসেছি। আর আজকে যে রান্নাটা করবো আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে, আর আমারও কিন্তু ভীষণই পছন্দের একটা রান্না। আজকে তাহলে কী রান্না করছি চলো বলে দিই তোমাদের সঙ্গে। আজকে কিন্তু রান্না করব মাটন বিরিয়ানি। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির রেসিপি কিন্তু আগে আমার চ্যানেলে নেই, তো আজকে কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন বিরিয়ানি, আর একদম রেস্টুরেন্ট স্টাইলে মাটন বিরিয়ানি কিভাবে তোমরা বাড়িতে একদম পারফেক্টভাবে বানাবে, তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়ির মশলা দিয়ে কিভাবে তোমরা এই বিরিয়ানিটা রেডি করবে, তো তোমাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণটাই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর দেখেই বুঝতে পারছো রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, আর আলুটা তো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট, আর মাংসটাও কিন্তু ভীষণই সফট হয়েছে। আর মাটন বিরিয়ানির সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাটন কষাও রেডি করেছিলাম, তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা ভিডিওতে যদি আমার সম্ভব না হয় তাহলে কিন্তু আমি দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা সফটভাবে হয়েছে। তো চলো দেখে নাও কীভাবে রান্না করেছি। তো মাটন বিরিয়ানি তৈরি করার জন্য এই স্পেশাল মশলাটা কিন্তু তোমাদের ফার্স্টে রেডি করে নিতে হবে। আর স্পেশাল মশলাটার মধ্যে কিন্তু আমি কী কী দিয়েছি চলো তোমাদের সঙ্গে বলেই দিই। এর মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, গোলমরিচ, মৌরি, আর হচ্ছে গিয়ে গোটা ধনে, জায়ফল দেইনি, জয়িত্রী দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে দিয়েছিলাম মৌরি। হ্যাঁ, এই মশলাগুলো কিন্তু আমি দিয়েছিলাম। আর জিরেটা কিন্তু এখন দেইনি, আমি জিরেটা একটু পরে দেবো, কারণ জিরেটা তাড়াতাড়ি হচ্ছে গিয়ে রোস্ট হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমি জিরেটা এখন দেইনি। তো এগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ভালো করে একটু নাড়ানোর পরে আমি এখানে দিয়ে দেবো জিরে। আর জিরেটা দেওয়ার পরে দেখো, জিরেটা কিন্তু খুব তাড়াতাড়ি, বললাম জিরেটা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি এখানে প্রথমে জিরেটা দিইনি। আর জিরেটা দেওয়ার পরপরই আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম তেজপাতাগুলো একটু ভালো করে কেটে দিয়েছিলাম আমি, তো যে একটু ছোটো ছোটো সাইজ করে দিয়েছিলাম। আর এই মশলাটা রেডি করলেই কিন্তু আমাদের বিরিয়ানির জন্য মশলা রেডি করা এক প্রকার মানে ধরে নাও হয়েই গিয়েছে। কারণ এর মানে পরে আমি কিন্তু আর বিরিয়ানির জন্য এক্সট্রা কোনো মশলা দেবো না, এটাই কিন্তু আমি বেটে নেব, মানে হচ্ছে গিয়ে গুঁড়ো করে নেব। তো এইদিকে দেখো ওই মশলাটা কিন্তু রেডি করার পরে আমি এখানে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তার একটাই কারণটা পরে বলছি। তেলটা গরম হতে থাকুক, তার আগে কিন্তু মাটনটা দেখো, মাটনের পিসগুলো দেখো, ও ওয়াও কি সুন্দর লাগছে না? মাটন খেতে কে কে পছন্দ করো আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাও। আমার কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণ মানে ভীষণই ভালো লাগে। তো দেখো তেলটা যে গরম করে রেখেছিলাম, বললাম কি করব পরে বলছি। তো এখানে কিন্তু বেরেস্তার জন্য কিন্তু আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটাই রেডি করছি। তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমি কিন্তু অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, প্রায় 500 মতো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, কারণ আমি যেহেতু তোমাদের বললাম যে দুটো রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে কিন্তু আমি সেই জন্যই এতটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। আর হ্যাঁ, পেঁয়াজটা একটু ভালো করে নাড়ানোর পরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু ভালো করে নরম হয়ে যাবে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু তারপরে নুনটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটা কথা, যখন তোমরা পেঁয়াজটা ছাড়বে তেলের মধ্যে, তখন না পেঁয়াজটা একটু ভালো করে হাত দিয়ে হচ্ছে গিয়ে ছাড়িয়ে নেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। আর এদিকে দেখো পেঁয়াজটা হতে থাকুক, মানে বেরেস্তাটা রেডি হতে থাকুক, আর আমি এদিকে কিন্তু আমি মশলা মাখিয়ে নিচ্ছি মাংসের মধ্যে ম্যারিনেট করার জন্য। প্রথমে দিয়ে দিয়েছিলাম ধনে বাটা, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা, আর আদা রসুন বাটা। তো দেখো এই বাটা মানে মশলাগুলো আমি ব্যবহার করেছি ম্যারিনেট করার জন্য। আর এখানে দিয়ে দিলাম সামান্য হলুদটা দিয়ে দিয়েছি। এবারে দেখো মাংসটা কিন্তু আমাকে মাখাতে হবে। এবার এইটা কিন্তু আমি মাখিয়ে বেশিক্ষণ রাখবো না, আর রান্নাটা কিন্তু আমি আজকে প্রেশার কুকারেই করবো। আর অন্য একটা দিন তোমাদেরকে কীভাবে কড়াইতে আমি বিরিয়ানি রান্না করছি বা মাটন বিরিয়ানি, তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো আমি আন্দাজ মতো নুনও দিয়ে দিলাম। তোমরা কারা কারা মাটন বিরিয়ানি খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবার। এখানে দেখো আমি ফেটিয়ে রাখা দইটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবে। ফেটিয়ে নিলে কি হয় বলো তো, একটু যে সামান্য দলা দলা থাকে সেগুলো আর থাকে না, তো সেই কারণেই দইটা ফেটিয়ে নেওয়াটাই ভালো। আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করিনি। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর লঙ্কা বাটা, যেটা আমি পাকা লঙ্কা, সেটা কিন্তু বাটা আমি ওর মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো মাংসটার সঙ্গে কিন্তু মশলাগুলো ভালো করে মিশে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে না? ভীষণই সুন্দর লাগছে দেখতে, তো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো ভালো করে আমি 4-5 মিনিট ধরে মশলাটা ভালো করে মাংসর গায়ে মাখিয়ে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ, আর মাংসর সাইজগুলো দেখেছো তো? পিসগুলো কিন্তু প্রায় ওই 80-90 গ্রামের কাছাকাছিই আছে, কাছাকাছি না, প্রায় 80-90 গ্রামই আছে। তো দেখো মাংসর পিসগুলো কতটা সুন্দর আর কতটা সলিড পিস, আর একদমই কিন্তু হাড় নেই, হাড়ও আছে কিন্তু খুবই কম। আর এদিকে
কিন্তু কথা বলতে বলতে আমার এই বেরেস্তাটাও রেডি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর মাংসটা তো কী কী দিয়ে ম্যারিনেট করলাম তোমরা দেখেই নিয়েছো। আর এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দেবো ওই বেরেস্তাটা যে ভেজেছিলাম সেই তেলটা কড়াইতে ছিল, তো সেই তেলটাই কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এমনি কোনো তেল কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। তো এই তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখেই বুঝতে পারছো। আর এই তেলটা না আমি মানে গরমই ছিল, তো সেই জন্য কিন্তু আমি এখানে একটু হাতা দিয়ে নাড়িয়ে নেব। এমনি নর্মাল তেল ব্যবহার করাই যায়, কিন্তু এই যে বেরেস্তাটা ভেজেছিলাম আমি যেই তেল দিয়ে, সেই তেলটা দিয়েছি যেহেতু টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই বেরেস্তাটাও কিন্তু আমি কিছুটা পরিমাণ আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেলটা যেহেতু গরম ছিল, তেলটা তোমরা ঠান্ডা করে নেবে। আমি যেহেতু বেরেস্তাটা বসিয়ে মাংসটা ম্যারিনেট করছিলাম, আর বেরেস্তাটা রেডি হওয়ার পরেই কিন্তু আমি মাংসটা আবার ম্যারিনেট করতে লেগে গেছি, কারণ ওই যে তেলটা দিয়ে আর বেরেস্তাটা দিয়ে ম্যারিনেট করতে হবে। তো সেই জন্য কিন্তু তেলটা সামান্য গরম ছিল। তো তেলটা গরম ছিল বলে আমি এখন একটা হাতার সাহায্যে এটাকে নাড়িয়ে নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি, যেটাই বলবে। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেই তোমাদেরকে দেখাবো, আর একদম সহজ পদ্ধতিতে, খুবই সহজভাবে কিভাবে তোমরা বাড়িতে চট জলদি এটা রেডি করবে, তো তোমাদেরকে কিন্তু দেখিয়েই দেবো। পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এই যে মশলাটা এখন দিচ্ছি, এটা কিন্তু যেই ফার্স্টে মশলাটা রেডি করেছিলাম, জিরে গোলমরিচ মৌরি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এই সমস্ত দিয়ে যে ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটাই কিন্তু আমি হচ্ছে গিয়ে গুঁড়ো করে আমি এখন কিন্তু এই মাংসটার মধ্যে দিলাম। ভীষণই সুন্দর একটা স্মেল আসছে এখনই। তো রান্না করার আগে যদি এত সুন্দর একটা স্মেল আসে, রান্না করলে কতটা সুন্দর লাগবে বলো তো। আর দেখো, দেখতেই পাচ্ছ আমি এটা জাস্ট মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছি, আর তেলগুলো কেমন ছেড়ে দিয়েছে তাই না। ভীষণই সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। আর এবার কিন্তু এটা রান্না করার পালা। তো দেখো, এইটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব, আগেই বললাম, কারণ মাংসটা কিন্তু সেদ্ধ হতে, জানি আমরা যে মাটনটা সেদ্ধ হতে একটু দেরি হয়, তো সেই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব। তো দেখো, সেই জন্য প্রেশার কুকারটা ওভেনে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল, আর একটুখানি দিয়ে দেবো তেজপাতা আর জিরে, গোটা জিরে। আর এইটা একটু সামান্য গরম হয়ে যাওয়ার পরে, মানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে, আমি কিন্তু আস্তে আস্তে তেলের মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়বো। একটা একটা করে ছাড়বে, খুবই সাবধানে মাংসটা ছাড়বে, যাতে তেলটা তোমাদের হাতে না ছিটকে আসে। তো দেখো, খুবই আস্তে আস্তে সাবধানে আমি মাংসটা ছেড়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। আর কতটা সুন্দর লাগছে তাই না। আচ্ছা, মাংসটা ছাড়তে ছাড়তে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। অনেক দিন ধরে ভিডিও তোমাদেরকে দেওয়া হয় না, তোমরা হয়তো মানে আমার কথা ভুলেই গিয়েছো, তাই কি? আচ্ছা, আমি কিন্তু জানি যে তোমরা আমাকে অত সহজে ভুলবে না। তোমরা কিন্তু অনেকে আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো। তো সেই জন্য কিন্তু আমার সেইভাবেই পাশে থাকতে হবে, তোমাদের সকলকে কিন্তু আমার পাশে থাকতেই হবে। আমি কিছু প্রবলেমের কারণে বলতে পারো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আস্তে আস্তে কিন্তু আবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করে দিয়েছি। এবার থেকে ডেলি ভিডিও আসবে, আর ডেলি তোমরা নানা ধরনের রেসিপি পাবে। তো দেখো, কথা বলতে বলতে মাংসটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নাড়িয়ে নিয়েছিলাম, তারপরে সামান্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবারে কিন্তু দেখো, ঢাকনাটা আলগা করে আমি আবার কিন্তু মাংসটাকে নাড়ানো শুরু করে দিয়েছি। মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দেখতেই পেলে যে কতটা তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে। এবারে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ এখানে আমি জল ব্যবহার করেছি। তো দেখতেই পেলে কতটুকু জল আমি ব্যবহার করেছি, খুবই অল্প আমি জল ব্যবহার করেছি। আর জলটা দেওয়ার পরে আমি কিন্তু আরেকটু ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এরপরে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি এরকম সাইজে কেটে নিয়েছিলাম, যেহেতু বিরিয়ানির আলু একটু বড় বড় করেই কাটতে হবে, সেই জন্য কিন্তু আমি মোটামুটি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম। আর এখন কিন্তু আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি সামান্য নুন আর সামান্য একটু পরিমাণ ফুড কালার ব্যবহার করেছিলাম আলুগুলোর মধ্যে, মানে আলুগুলো আমি নুন আর ফুড কালার দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। তোমরা এটা নাও করতে পারো, এটা অপশনাল, তোমরা নাও করতে পারো, তোমরা নর্মালি আলুগুলো কিন্তু প্রেশার কুকারে দিয়েই দিতে পারো। তো ফুড কালার বা নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার এটা মনে হলো তাই আমি এটা দিলাম। তো দেখো, প্রেশার কুকারে 4টে সিটি দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটাকে আলগা করে নিয়েছি, দেখতেই পেলে। আর মাংসগুলো আর আলুগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখানে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি এখানে মাংসটাকে কিন্তু আমি প্রেশার কুকারের থেকে ঢেলে নিলাম। আর দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি ফুটিয়ে নেব, কারণ জলটা একটু বেশি ছিল, সেই জন্য আমার একটু ঘন গ্রেভির দরকার। তো সেই কারণেই কিন্তু আমি একটু সামান্য কড়াইতে ফেলে ফুটিয়ে নিয়েছি, আর নুনটাকে একটু চেক করে নিয়েছি। মাংস কিন্তু একদমই
একদমই রেডি। আর এই দিকে দেখো আমি আর একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, কারণ বিরিয়ানির জন্য বড় হাঁড়িটা কিন্তু লাগবে, তাই তো। তো সেই জন্য একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছে, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি। নুন আর চিনিটা দিয়ে দিয়েছি, আর এরপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে কী কী থাকে আমরা তো সবাই জানি, এলাচ, লবঙ্গ, দারচিনি, অনেক কিছুই থাকে। তো দেখো আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এরপরেই কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো কেওড়া জল, পরিমাণ মতো গোলাপ জল। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে আমি কি কেওড়া জল আর গোলাপ জল ব্যবহার করেছি। তো দেখো পরিমাণ মতো কেওড়া জল আর গোলাপ জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে কিন্তু এখন সেটা আমি দেখিয়েও দিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভাতটা একদম ঝরঝরে করার জন্য, মানে বিরিয়ানির রাইসটা একদম ঝরঝরে করার জন্য মানে জলটা কিন্তু একটু বেশি দিতে হয়, না হলে কিন্তু মানে কি বলবো, মানে ভাতটা গায়ে গায়ে লেগে যাবে, একটু ফেনা ফেনা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর এইদিকে কিন্তু আমি একটু দুধ গরম করে নিচ্ছি, কারণটা পরে বলবো। তো দেখো এখানে আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছিলাম, বাসমতি চাল, আর সেটাকে কিন্তু আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু হাঁড়ির মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে কিন্তু চালগুলো আস্তে আস্তে কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো দেখো চালগুলো আস্তে আস্তে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, জলটা যেহেতু বেশি দিতে হবে তার কারণটাও বলে দিলাম, কারণ গায়ে গায়ে ভাতগুলো লাগবে না, একদমই ঝরঝরে হবে। বিরিয়ানির রাইস যদি ঝরঝরে না হয় তাহলে তো ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণ জল তোমরা ব্যবহার করবে। আর নুন চিনিটা ব্যবহার তো করতেই হবে একটু স্বাদ বাড়ানোর জন্য, তাই তো। আর এই দেখো ভাতটা দেওয়ার পরে, মানে চালগুলো দেওয়ার পরে আমি কিন্তু হাঁড়ির ঢাকনাটা আবারও বন্ধ করে দিয়েছি। আর এই দিকে যে দুধটা গরম করে দিয়েছিলাম, মানে দুধটা গরম করে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিয়েছি ফুড কালার। দুধের মধ্যে ফুড কালার দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ কেওড়া জল আর সামান্য পরিমাণ গোলাপ জল কিন্তু আমি এই দুধটার মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখানে কেশর ব্যবহার করতে পারো, আমার কাছে আজকে কেশর ছিল না, তাই জন্যই কিন্তু আমি ফুড কালার ব্যবহার করেছি। কেশর যদি দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা অটোমেটিকলি চলে আসে, ফুড কালার আর দেওয়ার প্রয়োজন হয় না। তো দেখো ভাতের মধ্যে কিন্তু আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা কিন্তু একদমই ঝরঝরে হয়, একটার সঙ্গে একটা গায়ে গায়ে লাগে না লেবুর রসটা দিলে, এই জিনিসটা হয়। তো লেবুর রসটা অবশ্যই দেবে। আর দেখো ভাতটা কিন্তু 80% আমাদের হয়ে গিয়েছে, আর ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি সেই হাঁড়িটার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। ঘিটা নিচের দিকে দিলাম, তার একটাই কারণ যে ঘিটা দিলে মানে ভাতগুলো লাগবে না, লেগে যাবে না তলায়। তো দেখো তারপরে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা তোমরা ভাবতে পারো যে বিরিয়ানিতে কে তেজপাতা দেয়, আরে দেয় দেয়, দাঁড়াও তোমাদেরকে বলবো যে কেন দিচ্ছি। বিরিয়ানিতে তেজপাতা এই একটা কারণেই দিচ্ছি, কারণ ফার্স্টে ঘিটা মাখিয়ে নিলাম হাঁড়ির মধ্যে, তারপরে তেজপাতাগুলো দিয়ে দিলাম যাতে ভাত বা বিরিয়ানির জন্য যে মাটনটা আমি রেডি করেছি সেই গ্রেভিটা যেন কোনো রকমভাবে তলায় ধরে না যায় বা পুড়ে না যায়, সেই জন্যই কিন্তু আমি এখানে তেজপাতা আর ঘিটা ব্যবহার করেছি। এটা করলে তোমার বিরিয়ানিটা একদমই কিন্তু তলায় লেগে যাবে না। আর এরপরেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মানে ভাত বা রাইস। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম আলুগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এবারেই কিন্তু আমি দিয়ে দেবো সেই মাটনটা, যেই মাটনটা আমি রেডি করলাম তোমরা দেখতেই পেলে একটু আগে, সেই মাটনটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো সাজিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মাটনটা দিয়ে দিচ্ছি। আর এরপরেই কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি, আর তারপরেই কিন্তু দিয়ে দেবো সেই মশলাটা। এই দেখো চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি, আর এরপরেই কিন্তু নুনও দিয়ে দেবো। পরপর আমি কী কী দিয়েছি তোমাদের সবটাই বলে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে চিনি, তারপরে কিন্তু আমি দেবো সেই বিরিয়ানির মশলাটা, যেটা কিন্তু আমি একদম ফার্স্টে রেডি করেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা কিন্তু বিরিয়ানির মশলাটার রেসিপি পেয়ে গেলে, তাই তো। তো দেখো ফার্স্টে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এবার দিয়ে দিলাম সেই হচ্ছে কালারটা, ফুড কালার বা দুধে গোলা যে জলটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। ফুড কালারটা দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মানে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কি, তাই তো। তারপরে কিন্তু আরেকটা লেয়ার তৈরি করার জন্য আমি কিন্তু এখানে আরও কিছুটা রাইস দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রাইসটা কতটা মানে কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানির রাইস যদি এরকম না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে, কি তাই তো। তো দেখো রাইসটা ঝরঝরে হওয়ার কারণটা তো তোমাদেরকে বলেই দিলাম। আর এরপরেই কিন্তু আমি রাইসটা দেওয়ার পরে মানে একটা লেয়ার তৈরি করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে আবারও সেই একইভাবে একই প্রসেসে তোমাদেরকে দিতে হবে আলুগুলো কিন্তু দেখো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে আবারও সেই একই জিনিস তোমাদেরকে দিয়ে দিতে হবে মাটনগুলোর সঙ্গে কিন্তু আমি অল্প অল্প গ্রেভিও দিচ্ছি, একবারে সব গ্রেভি দিতে যাবে না, মানে তাহলে কিন্তু একদম পুরো ব্যাপারটা ঘেটে যাবে। তো দেখো অল্প অল্প আমি এখানে গ্রেভি দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমি আবার সেই পরিমাণ মতো নুন, চিনি, তারপরে ফুড কালার যেটা আছে সব কিছুই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর নুন চিনিটা কিন্তু তোমাদেরকে স্বাদের জন্য ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না।
বিরিয়ানির চালটা যখন রেডি করছিলাম তখনই কিন্তু নুন চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরেও আবারও একবার কিন্তু ভাতের লেয়ারটা যখন আমরা পরপর সাজাবো তখন কিন্তু তোমাদেরকে নুন চিনিটা ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু নুন তোমাদের খাওয়ার সময় কম মনেই হবে। তো কথাটা মিলিয়ে নিও, যারা আমার রেসিপি দেখে একবার মানে বিরিয়ানি তৈরি করবে এরকমভাবে বানিয়ে দেখো, ভীষণই সুন্দর লাগবে আর ভীষণই লাইট, কোনো মানে বেশি মশলা নেই। তো মানে খেতে ভীষণই টেস্টি হবে। আর তারপরেই দেখো আমি অল্প পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর লাগছে। আর এই বিরিয়ানি খেয়ে আশা করি কারোর মানে মনে হবে না যে ভীষণ হেভি কিছু খেয়ে ফেলেছি। তো খুবই লাইট, তো সেই জন্যই কিন্তু বলছি যে বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখো, ভীষণই সুন্দর লাগবে আর মনে হবে যেন একদম রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাচ্ছি। তো কি তাই তো, ভিডিওটা মানে দেখো, দেখে রেসিপিটা ফলো করে একবার তৈরি করো বিরিয়ানিটা, ভীষণই সুন্দর লাগবে। তো প্রত্যেকবারের মতো একই প্রসেসে কিন্তু আমি এখানে দেখো সব কিছু বেরেস্তাটা দেওয়ার পরে আবার নুন চিনি সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য গোলাপ জল আর কেওড়া জল, একদম সামান্য গোলাপ জল আর কেওড়া জলটা আমি দিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু আমি দিয়ে দিলাম এই যে ঘিটা কিন্তু একটু বেশি ইউজ করেছি আমি, খুব বেশি ঘি ইউজ না করলে মানে ঘিটা একটু বেশি ইউজ না করলে আমার মনে হয় কি একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে ব্যাপারটা, তো সেই জন্য কিন্তু ঘিটা আমি ব্যবহার করেছি একটু বেশি। আর তারপরে কিন্তু আমি লাস্টবারের মতো আর একটা লেয়ার তৈরি করে নিলাম ভাতের, মানে রাইসটা দেখো, জাস্ট দেখো কতটা মানে কতটা ঝুরঝুরে হয়েছে, একই কথা বারবার বলছি কতটা ঝুরঝুরে হয়েছে। এটা কিন্তু একমাত্র তোমরা যদি ভাতের মানে জলটা বেশি দাও আর লেবুর রসটা দাও তাহলেই কিন্তু একমাত্র এই ঝুরঝুরে রাইসটা তোমরা পাবে। তো দেখো তারপরে লাস্টবারের মতো আমি কিন্তু ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি যে মশলাটা দিয়ে রেডি করেছিলাম বিরিয়ানির সেই মশলাটাও দিয়ে দিলাম। আর এইবারে কিন্তু আমার এখানে ঢাকনাটা দেওয়ার পালা, তার আগে কিন্তু আরেকটা জিনিস মিস হয়ে গিয়েছে। মিসটা কী হয়েছে তারাও তোমাদের সাথে বলছি। আর এখানে দেখো কি মিস হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে বলবোই, কারণ ফুড কালারটা কিন্তু এখনও হচ্ছে গিয়ে যেটুকু ছিল সেটুকু কিন্তু আমি ভাতের ওপরে আবার দিয়ে দিলাম। দেখো ফুড কালারটা দিয়ে ভাতের কালারটা আরও কতটা সুন্দর লাগছে তাই না। তো দেখো ফুড কালারটা দিয়ে দিচ্ছে, তারপরে যেটা মিস করে ফেলেছিলাম সেইটা হলো কি বলো তো, মিঠা আতর। বিরিয়ানির মধ্যে কিন্তু মিঠা আতরটা দিতে হবে, না হলে কিন্তু ভালো যে গন্ধটা সেটা কিন্তু আসবে না, মানে সুন্দর একটা স্মেল, বিরিয়ানির স্মেলটার জন্য কিন্তু মিঠা আতর ব্যবহার করতে হবে। তো সেই জন্য কিন্তু মিঠা আতর আমি এখানে দিয়ে দিয়েছি, তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। এইটুকু পরিমাণ একটা মিঠা আতর দিয়ে দিয়েছি, এইটুকুই যথেষ্ট, কারণ বিরিয়ানির যে মশলাটা তৈরি করেছি না ওটাতেই তো তোমাদের অর্ধেকই মাথা ঘুরে যাবে, কারণ এত সুন্দর স্মেল। আর তারপরে বিরিয়ানির এই মিঠা আতরটা, বিরিয়ানিতে যেটা ব্যবহার করা হয় এই মিঠা আতরটা দিলে তো আর কোনো কথাই নেই, তোমাদের এক্ষুনি মানে বিরিয়ানির ওপরে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করবে, ভীষণই টেস্টি হবে। তো দেখো লুকটা কতটা সুন্দর এসছে। এবারে কিন্তু ঢাকনা দিয়ে দেওয়ার পালা। বিরিয়ানিটা কিন্তু আমি 10 মিনিট মতো আমি হচ্ছে গিয়ে দমে রেখেছিলাম, আর আমি কিন্তু একদম ডাইরেক্ট ওভেনেই বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু তোমাদের বললাম যে হাঁড়ির মধ্যে আমি ঘি আর তেজপাতা যেহেতু দিয়েছি একদমই পুড়ে যাওয়ার কোনো চান্স নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। আর যে কথাটা, রাইসটা দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর মাংস বলো আলু বলো কতটা সফট হয়েছে, মানে একদমই ভেঙে যাচ্ছে। আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারছিলাম না, তার একটাই কারণ আমি একদম গরম নামিয়ে ফেলেছিলাম। তো তো সেই জন্যই কিন্তু আমি গরমের জন্য হাত দিয়ে ভালো করে ধরতে পারছিলাম না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।